অবশেষে বাবা মায়ের জোড়াজোড়িতে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আসলে এই বিয়ে করতে আমি রাজি ছিলাম না। অবশ্য রাজি ছিলাম না বললে ভুল হবে, তখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়ে আর তাদের জোড়াজোড়িতে অবশেষে রাজি হতে হলো। আমি তানভীর একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। কয়েকদিন হলো আমি চাকরিতে জয়েন করেছি, তাই বিয়ে করার কোনো ইচ্ছাই নেই এখন। কোথায় লাইফটা কিছুদিন এনজয় করতে চাইলাম, তা না, বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমায় বিয়ে দেওয়ার জন্য লেগে আছে। আপনারা আবার ভাবতে পারেন যে আমি স্যাকাটাকে খাইছি নাকি আবার। কিন্তু দুঃখের কথা আর কি বলবো, পড়াশোনার পেছনে সময় দিতে গিয়ে এসব প্রেমের ব্যাপারে আর ভাবা হয়নি আমার। যাই হোক, এখন বিয়ের জন্য রেডি হতে হবে, কারণ সামনের সপ্তাহে আমার বিয়ে। মানুষের বিয়ে নিয়ে, বউ নিয়ে কত রকমের স্বপ্ন থাকে, আর আমি মনে মনে ঠিক করে রাখছি যে আমার বউ হবে তাকে আমি প্রথম কয়েক মাস একটু কষ্টে রাখবো। কারণ কোনো জিনিস যদি বিনা কষ্টে পাওয়া যায় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না। তাই ভাবলাম ওকে প্রথম কয়েক মাস একটু কষ্টে রাখবো। তো যেই ভাবা সেই কাজ। বিয়ের জন্য সবাই রেডি হচ্ছে। আমাদের বাড়িতে আত্মীয়রা সব আসা শুরু করে দিয়েছে, আর মাত্র বিয়ের 2 দিন বাকি আছে। ও, আমার বউ থুক্কু, হবু বউয়ের নাম হচ্ছে আখি। আমার বোনের কাছ থেকে শুনেছি। তো রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, ঠিক তখনই একটা অপরিচিত এক নাম্বার থেকে ফোন আসলো। তো ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলল, বাহ, আমার জন্যেই অপেক্ষা করছিলে বুঝি? অবাক হয়ে আমি বললাম, কে আপনি? আমি কেন আপনার জন্য অপেক্ষা করতে যাব? আমি আখি, আমাকে তুমি করে বলবে। আমি তোমার হবু বউ, বুঝলে লুকবাবু? কত বড় সাহস মেয়েটার, আমার নামের বিকৃতি করে ডাকছে। অনেক রাগ উঠল, তবুও আমি শান্ত গলায় বললাম, আপনি কেন ফোন দিয়েছেন? আমার এখন কোনো অপরিচিত মহিলার সাথে কথা বলার ইচ্ছা নেই। কি বললি তুই? আমি মহিলা? তা নয় তো কি, কচি খুকি নাকি আপনি? কুত্তা, বিলাই, শয়তান, তোকে হাতের কাছে পেলে না খুন। টুট টুট টুট, কথা শেষ করার আগেই ফোন কেটে দিয়েছি আমি। কি ডেঞ্জারাস, বাপরে বাপ! এ মেয়ে না ডাইনি? বিয়ের আগেই বরকে তুই তুই করতেছে, না জানি বিয়ের পর আমার সাথে কি করবে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গিয়েছি আমার মনে নেই। এরপর আমার ঘুম ভাঙলো ভাবিদের ডাকে। উঠেই দেখি আমার সব মামাতো কাকাতো ভাইয়ের বউরা আমাকে ঘিরে বসে আছে। আমাকে জাগতে দেখে আমার বড় ভাবি বলল, দেখ তোরা, রাজপুত্রের ঘুম ভাঙছি। এরপর ছোট ভাবি বলল, হুম, আমাদের সতীনকে আনার অনেক তাড়া তো, তাই আজকে জলদি উঠে পড়ছে। ভাবির কথা শুনে আমি একটু লজ্জা পেলাম, আর ওরা তো হেসেই শেষ। এরই মাঝে আখি ফোন দিয়েছে। নাম্বারটা আখি ডাইনি দিয়ে সেভ করে রেখেছিলাম। ওর ফোন দেখে আমার বড় ভাবি আবার আমাকে বলল, এই চল রে সবাই, তোদের সতীন তোদের জামাইকে ফোন দিয়েছে। ছোট ভাবি বলল, হুম, চল চল, ওদের একা একটু প্রেম করতে দে। তারপর সবাই হাসতে হাসতে চলে গেল। আর আমারও ওর সাথে কথা বলার ইচ্ছা নেই, কারণ বিয়ের পর বউকে একটু প্যারায় রাখতে চাইছিলাম। তাই ওর ফোন না ধরে ফোনটা সুইচ অফ করে ফ্রেশ হতে চলে গেলাম। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। আজকে আমার বিয়ে। এই 2 দিনে ও আমাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ধরিনি। বউ দেখি আমার দিকে তাকিয়ে মুখে কাপড় ঢেকে মিটিমিটি হাসতেছে, কিন্তু ওর হাসির মানেটা আমি বুঝলাম না। যাই হোক, এবার আমাদের শুভদৃষ্টির জন্য যেই না ও ওর মুখ থেকে ঘোমটাটা সরালো, আমি তো ওকে দেখে সেই লেভেলে শখ খেলাম। মানুষ নিজের হবু বউকে দেখে ক্রাশ খায়, আর আমি কি না শখ খেলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি কি এমন কারণে শখ খেতে পারি। আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটা কি কালো, নাকি মেয়েটার কোনো প্রবলেম আছে। আরে না রে ভাই, আল্লাহর রহমতে মেয়েটি অনেক সুন্দরী। অবশ্য মা আমাকে মেয়েটার ফটো দিয়েছিল দেখার জন্য, কিন্তু আমি বিয়েতেই রাজি ছিলাম না। তো ছবি দেখা তো দূরের কথা, সে যাই হোক। কিন্তু এ তো দেখি সেই আখি, যে কিনা আমার সাথে একই ভার্সিটিতে পড়তো। আমাকে অনেকবার প্রপোজও করেছে,
কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ওকে তেমন একটা গুরুত্ব না দিয়ে মানা করে দিয়েছিলাম। কিন্তু ও এখানে কেন? যাই হোক, তো শুভদৃষ্টির সময় আমি ওর পাশে থাকা একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার মনের ইচ্ছাটা পূরণ করতে হবে তো। ওকে অতটা পাত্তা এখন দেওয়া যাবে না, ওর সাথে বেশি কথাও বলা যাবে না, এমনকি ওর দিকে তাকানোও যাবে না। সর্বোপরি ওকে অবহেলা করে চলতে হবে আমাকে কয়েক মাস। তারপর ওকে আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আর তার জন্যই ওর দিকে না তাকিয়ে ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম। তো ভালোভাবেই বিয়েটা শেষ করে বউ নিয়ে বাড়ি চলে আসলাম। এখন আমি বাসার ছাদে দাঁড়িয়ে আছি, আর আমার বউ রুমে আছে। সবাই ওখানে আছে, তাই আমি আর যাইনি। একটু পর আমার বোন এসে বলল, তুই এখানে কি করছিস? ভাবি ঘরে একা বসে আছে, যা রুমে যা। আমি না বলা সত্ত্বেও আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। রুমে গিয়ে দেখি বউ আমার ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে করে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর ওখান থেকে বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়াতেই বউ আমার হাত ধরে বলল, আমাকে তোমার পছন্দ হয়নি? তুমি কি এই বিয়েতে খুশি হওনি? আসলে আমি বিয়ের জন্য রাজি ছিলাম না, শুধু বাবা মার কথা ভেবে এই বিয়ে করেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাতে যাচ্ছি, কেমন? না, আপনি এখানে ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি। কি বললি তুই? আমাকে আপনি বললি কেন? আমি কি তোর পর কেউ? আজব, একটু আগে যে মিষ্টি সুরে কথা বলছিল সে এখন রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এরপর ও বলতে শুরু করলো, কি হলো, কথা বলছিস না কেন? আর শুভ দৃষ্টির সময় আমার দিকে না তাকিয়ে সুপ্তির দিকে তাকিয়েছিলি কেন? সুপ্তিকে? সুপ্তি হচ্ছে আমার ছোট বোন, তুই ওর দিকে কেন তাকালি বল? এমনি, আমার ইচ্ছা তাই। এরপর আমি মনে মনে বললাম, বউ আগে আগে দেখো হোতা হে ক্যা। তারপর আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার বউ আমার পা ধরে কাঁদতেছে। ওর এই কান্না ভরা মায়া মুখ দেখে খুব কষ্ট হলো আমার। কিন্তু আমি তো এরকমই কিছু করতে চেয়েছিলাম। তারপর দিন থেকে আমার ইচ্ছা অনুযায়ী আখির সাথে সংসার করা শুরু করলাম। প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলি না। অফিসে থাকাকালীন সময়ে প্রতিদিন ও ফোন দিয়ে শুনতো যে আমি খেয়েছি কিনা। আমি বলতাম, হ্যাঁ খেয়েছি, কারণ আমি জানি আমি না খেলে ও খাবে না। ছুটির দিনগুলোতে ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম। অবশ্য আমার যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যেতে চাইতাম না, কারণ ওকে একটু প্যারা দেওয়ার জন্য। কিন্তু কি আর করার, বাবার হুকুম ছিল ওকে নিয়ে বাইরে যাওয়ার, তাই ইচ্ছা না থাকলেও আমার ওকে নিয়ে যাওয়া লাগতো। ঘুরতে যাওয়ার সময় ও অনেক সুন্দর করে সাজতো, কিন্তু আমি ওর দিকে তাকাতাম না। কিন্তু আড়ালে ঠিকই ওর দিকে তাকিয়ে থাকতাম। রিক্সা করে ঘোরার সময় ও বলতো যে তোমার হাতটা ধরে একটু কাঁধে মাথা রাখি, কিন্তু আমি তা করতে দিতাম না। অফিসে বের হওয়ার সময় ও আমাকে টাই পরিয়ে দেওয়ার জন্য আমার সামনে আসতো, কিন্তু আমি টাইটা ওর কাছ থেকে নিয়ে নিজেই পরে চলে যেতাম। আমি ওকে সর্বোপরি এড়িয়ে চলার চেষ্টা করতাম। এভাবেই কেটে গেল আমাদের 6টি মাস। কিন্তু এর মাঝে একটু একটু করে ওকে অনেকটা ভালোবেসে ফেলেছি আমি। একদিন রাতে শুয়ে আছি, তাই ভাবলাম একটা নাটক করি, যাতে শেষবারের মতো বউকে একটু কষ্ট দেওয়া যায়। তাই ও রুমে আসতেই আমি আমার অফিসের এক মেয়ে কলিগকে ফোন দিলাম আর বললাম, হ্যাঁ জানো, ঠিকমতো বাড়িতে গিয়েছো তো? কলিগ মেয়েটি বলল, হ্যাঁ, তুমি ঠিকমতো গিয়েছো তো? আসলে ওকে আগে থেকে বলে রাখছিলাম এই নাটকটি করার জন্য। হ্যাঁ, ঠিকমতো পৌঁছেছি। রাতে খেয়েছো? হ্যাঁ, তুমি খেয়েছো? কিন্তু তোমার ঠোঁটের ওই মিষ্টি না খেলে যে আমার পেটের ভাত হজম হয় না জানো। কথাটা বউকে একটু রাগানোর জন্য বললাম। পাশ থেকে মেয়ে কলিগ বলল, কালকে দিবনি, এখন ঘুমাও কেমন? তুমিও ঘুমাও, বাই। তারপর কল কেটে দিয়ে এদিকে ঘুরতেই দেখি বউ আমার কাঁদতেছে আর কিসব বলতেছে। মনে হয় আমার ওই কলিগকে বকতেছে। সে যাই হোক,
আমারও একটু খারাপ লাগলো, কিন্তু আর না, আমি কালকেই ওকে সব সত্যিটা বলে দেব। ওকে আর এত কষ্ট পেতে দিব না আমি। সো যেই ভাবা সেই কাজ। সকালে ঘুম থেকে উঠেই আমি একটা কাগজে আমার এতদিনকার সমস্ত প্ল্যান আর ওই নাটকটি সম্পর্কে লিখলাম। ও দেখি এখনও ঘুমাচ্ছে। তারপর লেখা শেষ হয়ে গেল। কাগজটা ওর মাথার বালিশের পাশে রেখে আমি বাইরে চলে গেলাম। বাড়ি থেকে ঘোরাফেরা করে বাড়ি এসে শুনি বউ নাকি আমার ওপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে। রাগ করাটাই স্বাভাবিক, কারণ ওর জন্য যে কাগজটা রেখে গিয়েছিলাম সেটা ও কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে। বুঝতেই পারছি যে ও অনেক রেগে আছে আমার ওপর। আজ পাগলিটার জন্মদিন, তাই বাইরে গিয়েছিলাম সব আয়োজনের ব্যবস্থা করতে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু বাড়ি এসে শুনি উনি নাকি চলে গেছেন। তো আর কি করার, বউকে আনার জন্য আর বউয়ের রাগ ভাঙানোর জন্য গেলাম আমার শ্বশুর বাড়িতে। বেশি দূরে নয়, মাত্র 30 মিনিটের পথ। তো সেখানে গিয়ে দরজায় নক করতেই আমার শাশুড়ি মা এসে দরজা খুলে দিলেন। তাকে আমি সালাম করার পর সে আমাকে ভেতরে বসতে বলল এবং একটু পর আমার জন্য নাস্তা নিয়ে আসলো। কিন্তু আমার মন পড়ে আছে আমার বউয়ের ওপর, তাই অল্প নাস্তা করেই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে আখি কোথায়। তিনি বললেন যে আখি নাকি ছাদে আছে, সকাল থেকে এসে নাকি কিছুই খায়নিও। তাই আমিও আর দেরি না করে আখির কাছে চলে গেলাম। গিয়ে দেখি আমার বউ আর শালি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। শালিকে দেখে আবার আমার মনের ভেতর দুষ্ট বুদ্ধি চাপলো, তাই আমি ওদের কাছে গিয়ে বললাম, আরে সুপ্তি, কেমন আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? কখন আসলেন? এই তো একটু আগে। তোমাকে অনেকদিন দেখি না, তাই চলে আসলাম। তাই নাকি জামাইবাবু? ওইদিকে তাকিয়ে দেখি আরেকজন রাগে ফুঁসতেছে। মনে হয় আমাকে আস্ত চিবিয়ে খাবে, তাই আরেকটু রাগানোর জন্য সুপ্তিকে বললাম, বিয়ের দিনের ওই মিষ্টিটা কিন্তু অনেক ভালো ছিল। কোন দোকান থেকে কিনেছিলাম শুনি? আরে না জামাইবাবু, ওই মিষ্টিটা তো আমি নিজের হাতে আপনার জন্য অনেক ভালোবেসে বানিয়েছিলাম। ও হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা। যাই হোক, ভালোই হলো। এরপর আমি বললাম, তাই তো বলি এত স্বাদ কেন? এবার মনে হয় আখি আর সহ্য করতে পারছিল না, তাই জোরে বলল, শক্তি, মা তোকে ডাকছে, তাড়াতাড়ি নিচে যা। কই না তো, আমি তো শুনতে পাইনি। বললাম না মা ডাকছে, যা এখান থেকে, যা বলছি। এরপর আমি হাসি মুখে বললাম, সুপ্তি, নিচে চলে যাও, নয়তো তোমার দিদি তোমাকে ভস্ম করে দিবে। ঠিক আছে জামাইবাবু। এরপর সুপ্তি চলে গেল। এরপর আখি আমার দিকে এগিয়ে এলো। মুখ দেখে মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে ও। কাছে এসে আমার কলার ধরে বলল, এখানে কেন এসেছিস? শালিকে দেখতে। এই রে, মুখ ফসকে কি বলে ফেললাম? কি? না মানে তোমাকে দেখতে, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি তোর কি হই যে আমাকে নিয়ে যাবি? তোর তো জানু আছে, তাই না? যা না, ওখানে যা।